ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ। মিশন এমবিবিএস, বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, ক্যাম্পেন কলিংয়ে আপনাকে স্বাগত। শ্রমিকদা, আমি একদম প্রশ্ন পর্বে চলে যাচ্ছি যে আপনাদের শহীদ সম্মান দিবস চলছে এবং লাগাতার দেখা যাচ্ছে সেখানে বাধাপ্রাপ্ত করা হচ্ছে এবং কেন্দ্রীয় মন্ত্রীকে পর্যন্ত আটক করা হয়েছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? কোনো গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বা গণতন্ত্রের প্রতি বর্তমানের শাসক দলের কোনো আস্থা নেই। কার্যত এখানে একটা পুলিশ স্টেট তৈরি হয়েছে। এক প্রকার মধ্যযুগীয় কায়দায় বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠরোধ করা হয়েছে, সমস্ত প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। তো এই ঘটনাও সেটা থেকে বিচ্ছিন্ন নয়। এটাই বর্তমান শাসক দলের আচরণ। শ্রমিকদা, হাইকোর্ট ইতিমধ্যেই রায় দিয়েছে যে সিবিআই তদন্ত করবে, সিট গঠন করা হয়েছে, 6 সপ্তাহের মধ্যে তাদেরকে রিপোর্ট জমা করতে হবে। কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু উচ্চ আদালতে মানে সুপ্রিম কোর্টে যাবে এবং সেই রায়কে চ্যালেঞ্জ করা হচ্ছে, কি বল? সেটা তারা করতেই পারেন। রায় বর্তমান সরকারের বিরুদ্ধে গেছে। 5 সদস্যের বেঞ্চ সম্পূর্ণ ঐক্যমত্যের ভিত্তিতে এই রায় দিয়েছেন। এটা একটা যুগান্তকারী রায়, ঐতিহাসিক রায়। কোনো বিচারপতির তরফ থেকে কোনো নোট অফ ডিসেন্ট নেই। রাজ্য সরকারের কাছে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে, দরজা খোলা, তারা যেতেই পারেন। শ্রমিকদা, এই বেতন বৃদ্ধির দাবিতে কিন্তু লাগাতার বহুদিন ধরে আন্দোলন চলছে। হঠাৎ আচমকাই দেখা গেল এসএসকে যে মহিলা কর্মচারী তাদেরকে আচমকাই ট্রান্সফার করে দেওয়া হলো উত্তরবঙ্গে, কি বলবেন? বর্তমানের যে সরকার চলেছে, এই সরকার ডোল গিভিং পলিটিক্সে বিশ্বাস করে। এই সরকার কার্যত পশ্চিমবঙ্গটা অনুদান নির্ভর জাতিতে রূপান্তরিত করে দিয়েছে এবং তারা কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করেনি। সরকারি 5 লক্ষ পদকে ধ্বংস করেছে। যারা সরকারি কর্মচারীরা আছেন তারা ঠিক সময় উপযুক্ত ডিএ পাননি। বিভিন্ন ক্ষেত্রে বেতন বৃদ্ধির দাবি সরকারের কাছে আছে। তো যেখানেই কোনো দাবির সম্মুখীন বর্তমান রাজ্য সরকার হচ্ছে, তো স্বাভাবিকভাবেই তারা এই দমনমূলক নীতি নিচ্ছেন। এই যে আপনি বললেন যে আমাদের এখানে শিক্ষার অবস্থা খারাপ, শিল্প নেই, আমি এই প্রসঙ্গে যাব যে অনুদানে চলছে। তো এই বিষয়ে যাব যে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অনেক প্রকল্পের ঘোষণাও করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অলরেডি চালু হয়েছে। প্রথম দিনেই 10 লক্ষ প্রায় জমা পড়েছে। তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও কিন্তু একটা নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, পদপৃষ্ঠের ঘটনাও সামনে আসছে। সরকার অনলাইনে এটা করতে পারত। একটা জনকল্যাণকর রাষ্ট্রে এ ধরনের সামাজিক প্রকল্প থাকবেই। সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের প্রান্তিক মানুষের পাশে সরকার দাঁড়াবে, এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হলো এ রাজ্যে কোনো বিনিয়োগ নেই। এ রাজ্যে নতুন করে কর্মসংস্থান বৃদ্ধির কোনো সুযোগ নেই। এ রাজ্যে দিনের পর দিন শিল্পপতিরা ভিন্ন রাজ্যে পুঁজি সরিয়ে নিয়ে চলে যাচ্ছেন। ফ্লাইট অফ ক্যাপিটালকে আটকাবার কোনো ব্যবস্থা বর্তমানে রাজ্য সরকারের নেই। এই সরকারের আমলে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলছেন যে এত ভালো শিল্পবান্ধব পরিস্থিতি কোনোদিন আগে তৈরি হয়নি, তারাই কিন্তু পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগ করছেন। ওয়েস্ট বেঙ্গল ইজ নো মোর আ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, এই বার্তাটা দেশ এবং দেশের বাইরে চলে গেছে। পশ্চিমবঙ্গে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে ঋণের পরিমাণ 4,54,000 কোটি টাকাকে অতিক্রম করেছে এবং প্রজেক্টেড লোন যা দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে 5 লক্ষ কোটি টাকার সীমা অনায়াসে ছাড়িয়ে যাবে। কার্যত আমরা একটা ডেপ ট্র্যাপের মধ্যে চলে গেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে এই সরকার নতুন কিছু দিশা দেখাতে পারছে না। তৃতীয়বারের জন্য সরকার নির্বাচিত, মানুষ আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। যে কোনো কারণেই হোক, হয়তো তাদের মনে হয়েছে যে এই মুহূর্তে বিজেপি বিরোধী দলের আসনে বসাটাই শ্রেয়। তো আমাদের জনগণের রায়ে আমরা বিরোধী দলের আসনে বসেছি। কিন্তু সরকার এখন পর্যন্ত নির্বাচিত হওয়ার পরে যে প্রকল্প এবং যে পরিকল্পনা মানুষের সামনে এসেছেন এবং যেভাবে
একটি প্রকল্পকে কেন্দ্র করে কোভিড অতিমারীকে ভুলে গিয়ে সামাজিক দূরত্ব বজায় না রেখে সরকারেরই অপরিকল্পিত প্রচার সর্বস্ব পরিকল্পনাতে আজকে যেভাবে মানুষকে হয়রানি হতে হচ্ছে এবং একই ধারে এই সরকারের কোনো দূরদৃষ্টি না থাকার কারণে পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে সেটা খুব একটা সুখকর নয়। শ্রমিকদা, ইতিমধ্যেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি ভ্রমণ সফর করে এসছেন এবং 2024-কে কিন্তু পাখির চোখ করা হচ্ছে। আমরা দেখেছি সোনিয়া গান্ধীও একটা সমস্ত বিরোধী দল যারা আছে তাদের নিয়ে একটা ভার্চুয়ালি বৈঠক করেছেন এবং সবাইকে এক হওয়ার একটা আহ্বান জানিয়েছেন। কি বলবেন যে সমস্ত দল যদি একজোট হয়, কোথাও কি তাহলে 24-এ ভারতীয় জনতা পার্টি বা মোদির সরকার গড়ার পক্ষে অসুবিধার একটা জায়গা তৈরি? ভারতবর্ষের মানুষ অতীতে কোয়ালিশন গভর্নমেন্ট দেখেছে, জনতা এক্সপেরিমেন্ট দেখেছে। বিশ্বনাথ প্রতাপ সিংকে দেখেছেন, চৌধুরী চরণ সিংকে দেখেছেন, চন্দ্রশেখরকে দেখেছেন, দেবেগৌড়াকে দেখেছেন, আইকে গুজরালকে দেখেছেন। আবার 23টা রাজনৈতিক দল নিয়ে অটল বিহারী বাজপেয়ীকে একটা সরকার পরিচালনা করতে দেখেছেন এবং সেখান থেকে মানুষ একটা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা অস্থিরতার বিরুদ্ধে একটা স্থায়িত্ব চান, অনিশ্চয়তার মধ্যে মানুষ থাকতে চান না। সেক্ষেত্রেই তারা পরপর দুবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার তৈরি করে দিয়েছে। দেখুন, মুরারজি ভাই দেশাই, চন্দ্রশেখর সিং কিংবা বিশ্বনাথ প্রতাপ সিং এর মতো রাজনৈতিক উচ্চতার কোনো ব্যক্তিত্ব বা প্রশাসনিক দক্ষ কোনো মানুষ এই জোটের মধ্যে নেই। তো এই জোট তৈরির চেষ্টা হয়েছিল 2019-এ, 2024-এও এই জোট তৈরির চেষ্টা হবে, কিন্তু 2024 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে জাতিকে সম্বোধন করবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। এটাই কালের দেওয়াল লিখন এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, সোনিয়া গান্ধীও জানেন। রাজনৈতিক প্রাসঙ্গিকতা বজায় রাখতে এই রাজনীতির মধ্যে ভেসে থাকার কারণে আজকে এরাই রাস্তায় হেঁটেছেন। শ্রমিকদা, আমি চলে আসছি একটু ত্রিপুরার বিষয়ে। এখন ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে প্রায়ই ওখানে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা যাচ্ছেন, তাদের যুব নেতারা যাচ্ছেন এবং এখনও সেখানে সায়নী ঘোষ থেকে শুরু করে অনেকেই আছেন, ঋতব্রত আছেন, ওখানে বৈঠক করছে, জয়েনিং চলছে। এই বিষয়ে যাব যে এখন ত্রিপুরাকেও কিন্তু একটা পাখির চোখ করছে তৃণমূল, যে ওখানে তৃণমূলের সরকার আসবে, বিজেপি ভেঙে পড়বে। সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেকও প্রায় দুবার ত্রিপুরা সফর করে এসছেন। কোথাও কি অভিষেককে জাতীয় নেতা হিসাবে স্বীকৃত পাচ্ছে? মানে কি মনে হচ্ছে? বাংলা থেকে যদি আরেকজন কেউ জাতীয় স্তরে নেতা হতে পারেন, সেটা আমার মনে হয় বাংলার আনন্দেরই বিষয় হবে। কিন্তু ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির একটা নিজস্ব ইউনিট আছে। আমরা একটা সর্বভারতীয় দল, আমাদের হেডকোয়ার্টার দিল্লি। তৃণমূলও দাবি করে তারা একটা সর্বভারতীয় দল, তাদের হেডকোয়ার্টার কলকাতায়। এই যে যাওয়া আসা, এই যাওয়া আসার মধ্যে দিয়ে তারা পশ্চিমবঙ্গের সাম্প্রতিককালে এনএইচআরসি নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে এবং কোর্টের যে রায়, এটাও তারা জানতেন যে এদিকেই এগোচ্ছে, যাতে সারা ভারতবর্ষের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এই চর্চাটা না উঠে আসে, তার জন্য ত্রিপুরাকে বেছে নেওয়া হয়েছে। ত্রিপুরা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। ত্রিপুরা সম্পর্কে কোনো প্রশ্ন করতে হলে ত্রিপুরার বিজেপিকে জিজ্ঞাসা করা ভালো, এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের সর্বভারতীয় নেতৃবৃন্দ তার উত্তর দেবেন। শ্রমিকদা, সম্প্রতি একটা সূত্রের খবর, এনএইচআরসির একটি রিপোর্টে কিন্তু বলা আছে যে বীরভূমকে কিন্তু দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বলা হয়েছে। সেখানে খুন বলুন, মলেস্টেশন বলুন, এরকম বিভিন্ন ঘটনার স্বর্গরাজ্য। কি ব্যাখ্যা করবেন? বীরভূমে দীর্ঘদিন ধরে একতরফা আক্রমণ চলেছে। 2014 সালের সাধারণ নির্বাচনের পর শুধু ইলামবাজার ব্লকে বিজেপির পতাকা হাতে নেওয়ার অপরাধে 6 জন সংখ্যালঘু বিজেপি কর্মীকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়। আজ পর্যন্ত কাউকে গ্রেফতার করে কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা যায়নি। পুলিশকে প্রকাশ্যে বোম মারার কথা বলা হয়। গ্রামকে পুরুষশূন্য করে দিয়ে সেখানে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে ঢুকিয়ে দিয়ে কার্যত মহিলাদের উপরে বর্বরোচিত আক্রমণ চালানো হয়। এগুলো সংবাদ মাধ্যমে প্রকাশিত এবং বহু চর্চিত। এই সমস্ত ঘটনা যখন মানুষের সঙ্গে এনএইচআরসির
মেম্বাররা দেখা করতে গেছেন, তাদের সামনে উঠে এসেছেন। এটা দুর্ভাগ্যের যে পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে এত বড় ঘটনা আজকে খুব একটা বেশি প্রতিফলিত হয়নি। এর কারণ আমার জানা নেই, তবে এটা আমার কাছে একটা দুর্ভাগ্যের ঘটনা মনে হয়েছে যে একদিকে এনএইচআরসি রিপোর্ট দিচ্ছে এবং হাইকোর্টের 5 সদস্যের বেঞ্চ ঐক্যমত্যের ভিত্তিতে একটা রায় দিচ্ছে। তারা কনভিন্সড হয়েছেন যে সন্ত্রাস হয়েছে, ধর্ষণ হয়েছে, খুন হয়েছে, লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তারা বিশ্বাস করেছেন যে পুলিশের কাছে মানুষ গেছে, কিন্তু পুলিশ ডায়েরি নেয়নি। একটি ছেলেকে পিটিয়ে খুন করা হলো। সামান্যতম মানবিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ এই ঘটনাটি বিচার করেন, যে তার মাকে গিয়ে সাদা কাগজে একটা ফলস ডায়েরির জন্য পুলিশ প্রস্তুতি নিল, এদের সঙ্গে কিন্তু মানুষ কথা বলেনি। আজকে যেটুকুনি রিপোর্ট এনএইচআরসিতে উঠে এসেছে তা টিপ অন আইসবার্গ। এটা অত্যন্ত সামান্য কিছু ঘটনা উঠে এসেছে, কিন্তু সন্ত্রাস, খুন এবং আগ্রাসনের রাজনীতির বিভৎসতা আরো বেশি, আরো ব্যাপক। এই বিভৎসতার প্রসঙ্গেই আমি যাব। আমরা দেখতে পাচ্ছি যে আফগানিস্তানের কি পরিস্থিতি, সেখানে তালিবানরা মূলত কাবুলকে দখল করে ফেলেছে। এই বিষয়ে যাব যে ওখানে চিত্র আমরা দেখছি তালিবানরা কিভাবে বন্দুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। একই চিত্র কিন্তু আমরা একটা ভাইরাল ভিডিওতে দেখেছি যে তৃণমূলের নেতা ঠিক একইভাবে বন্দুক উঁচিয়ে ঘুরছে এবং হুঙ্কার দিচ্ছে। কি বলবেন এই বিষয়ে? তালিবান বর্তমান যুগে আধুনিক পৃথিবীতে একটা মানসিকতা, এবং এই মানসিকতার উৎপত্তিস্থল একটা ধর্মীয় আগ্রাসন, একটা ধর্মীয় সন্ত্রাসবাদ। যে সন্ত্রাসবাদ হাজার হাজার বছর ধরে ভারতবর্ষ সহ্য করেছে। দীর্ঘ 800 বছর যে শাসন ভারতবর্ষে চলেছে, সেই শাসন আজকে পরিকল্পিতভাবে পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে সেকুলার হিস্ট্রির নামে। অতীতে কি ছিল? মন্দির দেখলে ভেঙে দেওয়া হতো। আমি পশ্চিমবঙ্গের কথা বলছি। তুলসী গাছ দেখলে মূত্রত্যাগ করা হতো তার উপরে। মাথায় তিলক দেখলে তার মাথা মুড়িয়ে দেওয়া হতো। কালোর গলায় পৈতে দেখলে সেটা ছেড়ে দেওয়া হতো। আজকে পশ্চিমবঙ্গে কি হলো গত 2 মাসে? বিজেপির পতাকা দেখলে ছেড়ে দিচ্ছেন। বিজেপি পার্টি অফিস দেখলে ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে। আগে মন্দির ভাঙা হচ্ছিল। মানুষ রান্না করেছে, তার উপরে মূত্রত্যাগ করা হচ্ছে। মানুষকে ভ্যাকসিন দেওয়া ক্ষেত্রে প্রতিহিংসামূলক আচরণ, রেশনিং এর ক্ষেত্রে চরম বঞ্চনা। আগে জিজিয়া কর ছিল, এখন দেখা গেল বিজেপি করার অপরাধে, ভোট দেওয়ার অপরাধে বাড়ি ঢুকতে গেলে জরিমানা দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে। আগে মাথায় তিলক দেখলে মাথা মুড়িয়ে জুতো পেটা করা হতো, এখন বিজেপি করার অপরাধে গ্রামে ঢোকবার জন্য মাথা একদম মুড়িয়ে কামিয়ে তাকে ধাক্কা মারতে মারতে তার গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। এর মধ্যে পার্থক্য কোথায় আছে? এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে সংস্কৃতির প্রাণকেন্দ্র আমরা বলি, আমরা বাঙালিরা একটু উন্নাসিক। আমরা বলি যে রেস্ট অফ দ্য ইন্ডিয়ার থেকে, কাউবেল্টের থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক সংস্কৃতি ভিন্ন। কিন্তু আজ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছে। উত্তরপ্রদেশের মধ্যে একটা বিরাট রাজ্য, এত রাজনৈতিক দল, কাস্টিজম যেখানে একটা সোশ্যাল রিয়ালিটি, এতগুলো রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। সমস্ত সর্বভারতীয় নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের পরে কিন্তু কোনো ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সারা দেশ এত আলোড়িত হয়। বিহারের নির্বাচন আমরা দেখলাম। একসময় বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনো প্রশ্ন করলে উনি দেখিয়ে দিতেন যে বিহারে কতগুলো খুন হয়েছে আর পশ্চিমবঙ্গে কতগুলো হয়েছে। তুলনা করা হতো যে বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গে। আজকে সেই বিহারে ভোট পরবর্তী কোনো সন্ত্রাস নেই, কিন্তু পশ্চিমবঙ্গে আছে। আজকে আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বিভিন্ন সময় এই 25শে বৈশাখ একটু সংস্কৃতি খেলা করি, 23শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করি। আমাদের জীবনানন্দের রূপসী বাংলা, আমাদের এত সাহিত্য, আমাদের নাটক, থিয়েটার, যাত্রাপালা ভারতবর্ষের থেকে এগিয়ে দাবি করি আমরা।
কিন্তু আসলে আমাদের সংস্কৃতি কি, আমরা ঠিক কোথায় নিজেদের এই বিবর্তনের মধ্যে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, এই সামাজিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের প্রকৃত চিত্রটা কি, একটা নির্বাচন এলে সেটা বেরিয়ে আসে। এর দুটো দিক আছে। একটা দিক আছে, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কার্যত চাকরির সুযোগ নেই, কর্মসংস্থান নেই। পঞ্চায়েত ব্যবস্থার উপরে মানুষের নির্ভরতা অতিরিক্ত বাড়ছে, টাকার প্রতি নির্ভর। মানুষের সামনে, তরুণ যুবকদের সামনে যেহেতু কোনো জায়গায় স্বনির্ভর হওয়ার সুযোগ নেই, সেই অর্থে তাদের এই বিভিন্ন সামাজিক প্রকল্পের ওপরে, তার উপরে একচেটিয়া একাধিপত্য প্রতিষ্ঠা করবার লক্ষ্যে সেখান থেকে সে যে ভাষায় কাটমানি বলুন বা লুট বলুন, যে ভাবে যে কেউ বলতে পারে, কিন্তু এটা অর্থনৈতিক অনিবার্যতা, তার উপরে তারা নির্ভর করে ফেলছে। ফলে সন্ত্রাস বাড়ছে, খুন বাড়ছে। এ রাজ্যের শিল্পায়ন চাই, সরকারের জমি নীতির পরিবর্তন চাই, শিল্পে সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা চাই, সিঙ্গেল উইন্ডো সিস্টেমের মধ্যে দিয়ে দ্রুত যে কোনো বিনিয়োগকে বাস্তবায়িত করবার জন্য ব্যবস্থা চাই। আমাদের যেখানে যত ব্যারেড ল্যান্ড আছে সেখানে একটা আরবান ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা চাই। অন্তত মানুষকে একটা বার্তা দিতে হবে যে আমরা এখানে বড় শিল্প চাই, বড় শিল্প না এলে অ্যান্সিলারিজ তৈরি হতে পারবে না। এমএসএমইর ওপর নির্ভর করে, কিছু ছোট ছোট গ্রামীণ কুটির শিল্পের উপর নির্ভর করে আজকে আধুনিক পৃথিবীতে পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য, যার জনসংখ্যা প্রায় 9,60,00,000, সেটা সার্ভাইভ করতে পারবে না। এই গত মাসে জিএসটি কালেকশন প্রায় 152 কোটি টাকা বেশি হয়েছে উড়িষ্যার পশ্চিমবঙ্গের থেকে। জনসংখ্যা কত? 4,60,00,000। আমাদের 9,80,00,000 কাছাকাছি। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। শ্রমিকদা, এই বিষয়ে যাব যে শিল্প আসতে হবে, বিনিয়োগ করতে হবে। আমরা দেখেছি এর আগেও বহুবার কিন্তু গ্লোবাল সাবমিট হয়েছে, কিন্তু তার কোনো সুফল হয়নি। আবারও কিন্তু পার্থ চট্টোপাধ্যায় চায়ে চক্রে সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের আহ্বান জানিয়েছেন এবং আবার একটা তাদেরকে ব্যবসা যাতে বিনিয়োগ করে সেই আহ্বান জানিয়েছেন। কি বল? চায়ে পে চর্চা করলেই বিনিয়োগ আসে না। বিনিয়োগ এলে একটা এক্সটর্শন ফ্রি সোসাইটির প্রয়োজন আছে, বাধামুক্ত বিনিয়োগের পরিবেশ তৈরি করবার প্রয়োজন আছে, আইন শৃঙ্খলার আমূল পরিবর্তনের প্রয়োজন আছে, জল বিদ্যুতের ব্যবস্থা যাতে খুব তাড়াতাড়ি হয় সেটা দেখার প্রয়োজন আছে, লাল ফিতের ফাঁস যাতে অতি দ্রুত উন্মুক্ত করে দেওয়া যায় সেটা দেখার ব্যবস্থা আছে। সমস্ত রাজ্যে বিনিয়োগ হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এর আগেও শিল্পমন্ত্রী ছিলেন, এই সরকারের প্রথম শিল্পমন্ত্রী তিনি ছিলেন, তৃণমূল কংগ্রেসের সরকারের। আবার তিনি এই আসনে ফিরে এসেছেন। অতীতে তার কর্মকাণ্ড মানুষের জানা, সেখানে আমরা কোনো আশার আলো দেখতে পাইনি প্রথমেই। আবার তিনি নতুন করে এসেছেন, যদিও তার উপরেও একটা কমিটি তৈরি করা হয়েছে। তিনি কতটা ফ্রিলি কাজ করতে পারবেন সেটাও জানা নেই, কারণ একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে পার্থ চ্যাটার্জি, এবং কমিটির সম্পর্কে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, এবং তাতে মনে হচ্ছে তারাই পুরোটা নিয়ন্ত্রণ করবেন, মানে শিল্পমন্ত্রীর থেকে তার কমিটি বেশি ফোকাসড। তো এক্ষেত্রে দাঁড়িয়ে কতটা বাস্তবায়িত হওয়া সম্ভব সেটা মানুষ জানেন। শ্রমিকদা, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে মামলা, সেখানে কিন্তু বারবার দেখা যাচ্ছে মুকুল রায়ের গড়হাজিরা। এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করব? যে যেখানে গিয়ে আনন্দে আছেন, সুখে আছেন, থাক। আমরা তার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি। তবে মুকুল রায় ভবিষ্যতে বিধায়ক থাকতে পারবেন না। উনি কিন্তু বারবার তৃণমূলে যোগদানের পর বলছেন যে তৃণমূল হারবে, বিজেপি জিতবে। ওনার মুখ থেকে কিন্তু বারবার এরম ধরনের কথা বেরিয়ে আসছে। তাহলে কোথাও কি মনটা বিজেপিতে এবং দেহটা তৃণমূল? আমি আবার বলছি, আমরা তার সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করি।
শ্রমিকদা, একটা বিষয় যে আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিকাঠামোটা পশ্চিমবাংলায় কোন জায়গায়, আমরা বিভিন্ন সময় সেগুলো সংবাদ মাধ্যমে উঠে এসছে বা আমরা জানি। এখন কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই এসএসকেএমে গিয়ে মনিটরিং করবে এবং মানে সপ্তাহে একদিন করে উনি সেখানে নিজে বসবেন এবং একটা সেল বানিয়েছেন, উনি নিজে পুরো ব্যাপারটাকে তদারকি করবেন এবং মনিটর করবেন। কি বলবেন? এটা প্লেইং টু দ্য গ্যালারি। মানুষ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কি সেটা জানেন। প্রত্যেকটি জেলায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটালের ঘোষণা। কেউ দেখাতে পারবেন না কোনো মন্ত্রী বিগত 10 বছরে কোনো সুপার স্পেশালিটি হসপিটালে, রাজ্যের কোনো জেলা হসপিটালে কোনোদিন ভর্তি ছিলেন। এমনকি মুখ্যমন্ত্রীর পায়ে একটা চোট লেগেছিল বলে উনি বলেছেন। সেটার পরেও কিন্তু উনি কলকাতায় চলে এসেছিলেন এসএসকেএমে। উনি কিন্তু ওখানকার জেলা হসপিটালে বা তার তৈরি করা সুপার স্পেশালিটি হসপিটালে যাননি। অর্থাৎ সুপার স্পেশালিটি হসপিটাল মুখ্যমন্ত্রীর একটা সামান্য পায়ে হাড়ের চোট সারাতে সমর্থ নয়। অন্তত এই বার্তাটা সারা পশ্চিমবঙ্গে গেছে। কোভিড কালে মানুষের কি অবস্থা হয়েছে, এই চরম বিপরীত পরিস্থিতিতে অতিমারির সময় মানুষের অভিজ্ঞতা কি হসপিটাল থেকে, সেটা মানুষ দেখেছে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী গিয়ে বসে পড়লেন এসএসকেএমে, কিছু ডাক্তার তটস্থ হয়ে গিয়ে হয়তো পেশেন্টের বেডের পাশ থেকে দৌড়ে গিয়ে তার করিডোরে দাঁড়িয়ে থাকবেন। এর থেকে বেশি কিছু পরিবর্তন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় হবে না। শ্রমিকদা, মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছেন যে মাদার ডেয়ারি যেটা আছে সেটা উনি বাংলা ডেয়ারি করবেন, এরকম একটা বার্তা দিয়েছেন। কি বলবেন? মুখ্যমন্ত্রী তো বলেছেন বাংলার গরু দুধ দেয়, কেন মাদার ডেয়ারি হবে? আমরা আগেও বলেছি যে বাঙালি গরু যখন দুধ দেয়, মুখ্যমন্ত্রী এখানেও বাংলা ডেয়ারি করে দিতে পারেন। কিন্তু পাশাপাশি হরিণঘাটার কি অবস্থা, ভাগীরথীর কি অবস্থা, ইছামতির কি অবস্থা, সেটা নিয়ে সরকারের পরিকল্পনা কি? বা যে ডেয়ারিটা বিলগ্নীকরণ করলেন এবং যেটা নিয়ে পশ্চিমবঙ্গের আরেকজন সাংসদ অধীর চৌধুরী তিনি মামলা পর্যন্ত করেছেন, সেক্ষেত্রে সরকারের বক্তব্য কি, এটা আমরা জানি না। শ্রমিকদা, গতকাল কিন্তু তথাগত রায় একটি টুইট করেছেন এবং উনি বলেছেন বাংলাদেশ 2 হওয়ার দিকে এগোচ্ছে পশ্চিমবাংলা, এবং এই কথাটিকে কুণাল ঘোষও সাংঘাতিকভাবে একটা প্রতিক্রিয়া দিয়েছেন, কটাক্ষ করেছেন তথাগত রায়কে। কি বল? কুণাল ঘোষ তথাগত রায়কে কটাক্ষ করলেন বা তথাগত রায় কি বললেন সেটা আলোচনার বিষয় নয়, কিন্তু এটা ঠিক পশ্চিমবঙ্গের সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন, যার বিরুদ্ধে একমাত্র রাজনৈতিক দল বিজেপি 80-র দশক থেকে সরব। আমাদের সমস্ত সীমান্তবর্তী জেলার ডেমোগ্রাফি বদলে গিয়েছে, জনসংখ্যার অনুপাত বদলেছে, জনসংখ্যা বৃদ্ধির হারের মধ্যে যে বৈষম্য, যে ফারাকটা আছে, সেটাও মানুষের কাছে দৃশ্যমান। সেক্ষেত্রে গত 7 বছর ধরে একটা মারাত্মক পরিবর্তন এসছে। আমরা একটা জেহাদি ইন্ডক্ট্রিনেশন আমরা দেখেছি বিভিন্ন জেলায়। পশ্চিমবঙ্গে প্রকাশ্যে মাইক বাজিয়ে বাস স্ট্যান্ডের উপরে ধর্মীয় সভার নামে শেখ হাসিনার গলায় ফাঁসির দাবি উঠছে, বক্তৃতা হচ্ছে, গান চলেছে। এই গানটি খুব বাংলাদেশে কিছু মানুষের মধ্যে খুব প্রচলিত গান। এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। এই পরিস্থিতি, এই জেহাদি মানসিকতা কিন্তু পশ্চিমবঙ্গে লালিত পালিত হয়েছে। এমনকি ধুলাগড় দাঙ্গার পরে সেখানে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশ থেকে একজন বক্তা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছেন, যে ভাষায় রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা হয়েছে, সেই ঔদ্ধত্য কিন্তু রাজ্য প্রশাসন মেনে নিয়েছে। এটা কাম্য নয়। এ ধরনের হেট স্পিচ, এ ধরনের ভারত বিরোধিতা প্রকাশ্যে এবং এ ধরনের এক দেশের বৃহত্তর সম্প্রদায়ের প্রতি যে ভাষায় আক্রমণ হচ্ছে বিভিন্ন মঞ্চ থেকে, আজকে সেটার বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা রাজ্য সরকার নিতে পারে। নিতে পারেনি ব্লক ভোটের কারণে। এই মানসিকতা লালিত পালিত করতে গিয়েই কিন্তু একদিন এই দেশটাকে ভাগ হতে হয়েছে। আমরা 1920 সালের খিলাফত আন্দোলনকে ভারতবর্ষের জাতীয় আন্দোলনের সঙ্গে যুক্ত করা এবং গান্ধীজির আলী ব্রাদার্সকে নিয়ে সারা দেশ ভ্রমণের পরিণাম কি হয়েছিল দেখেছি।
আমরা বেঙ্গল প্যাক্ট, তার পরবর্তী ক্ষেত্রে কি কুফল এসেছিল সেটাও আমার মনে হয় যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা জানেন। কমিউনাল অ্যাওয়ার্ড এবং সর্বোপরি আমাদের দেশে যে বিভৎসতা দেখেছিল 40-এর দশকে, 37, 39, 40 এবং তার পরবর্তীকালে ডাইরেক্ট অ্যাকশন যে অবস্থা দেখেছে, তাহলে তথাগত রায়ের এই বক্তব্য তো খুব একটা অমূলক নয়। সুমিংদা, সময় একদমই শেষের দিকে, আমি শেষ একটা প্রশ্নে যাব যে আমরা নির্বাচনের আগে দেখেছিলাম যে বিজেপি একটা 200 পারের একটা বার্তা নিয়ে এসেছিল এবং সবাই আশাও করেছিল, এতটাই কনফিডেন্ট ছিল যে এবার সরকার গড়বে বিজেপি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই ফলাফলটা কি কারণে হতে পারে, মানে কি কি লুফলস? এবং শুধু তাই নয়, সেই সময় যাদেরকে প্রার্থী করা হয়েছিল তারকা প্রার্থী, তাদেরকে কিন্তু সেইভাবে আর কোনো দলীয় কর্মসূচি থেকে শুরু করে কোনো জায়গাতেই দেখা যাচ্ছে না। রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, যারা পলিটিক্যাল লিডার হিসাবে যারা পরিচিত, তাদেরকেও সেইভাবে আর উপস্থিত দেখা যাচ্ছে না। কি বলবেন? এটা সম্পূর্ণভাবে আমাদের দলীয় বিষয়। কেন আমরা পরাজিত হয়েছি? শুধু সেলিব্রিটিরা হেরেছে, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা হারেনি, এর বিষয়টা তো এরকম নয়। আমরা সবাই হেরেছি, দল হেরেছে, আবার দলও জিতেছে। কিন্তু মনে রাখতে হবে 2,30,00,000 মতো মানুষ এই নির্বাচনে আমাদের ভোট দিয়েছেন। একটা 3 সদস্যের দলকে রাতারাতি 77 সদস্যের দল বানিয়েছেন। এবং আরো সিগনিফিকেন্ট যেটা, সেটা হচ্ছে কার্যত কোনো বিরোধী নেই পশ্চিমবঙ্গের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে, মানে সংসদীয় গণতন্ত্র, বিধানসভা, তার ইতিহাসে। অতীতে যখন কংগ্রেস ছিল তখন কিন্তু পুরোপুরিভাবে বামেরা ঐক্যবদ্ধ ছিল না। বিভিন্ন ইস্যুতে বাম দলগুলোর মধ্যে বিরোধিতা ছিল। পরবর্তীকালে যখন বামেরা ক্ষমতায় এসেছিল তখন কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবং কার্যত কংগ্রেস দ্বিধা বিভক্ত ছিল বহু ইস্যুতে, যেটা জ্যোতি বসু নেতৃত্বের সরকারকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেওয়া যেত। সেক্ষেত্রে কিন্তু কংগ্রেসেরই একটা অংশ কার্যত পরোক্ষভাবে সিপিআইএমকে ক্ষমতায় টিকে রাখতে সাহায্য করেছে। এরপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, তিনিও কিন্তু একটা ফ্র্যাগমেন্টেড অপোজিশন পেয়েছেন। কংগ্রেস ছিল, বামেরা ছিল, বিজেপি ছিল, কিন্তু এই প্রথম তৃণমূল কংগ্রেস জিতেছে। আশাতীত ফল করেছে তৃণমূল, সেটা প্রত্যাশা তৃণমূলেরও ছিল না। আমরাও যে ফলটা করেছি সেটাও আশাতীত, এটাও আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। যাই হোক, তৃণমূল কংগ্রেস জিতেছেন, আমরা বিরোধী দলে এসেছি। একটা ঐক্যবদ্ধ, সংঘবদ্ধ এবং শৃঙ্খলাপরায়ণ একটা রাজনৈতিক দলের বিরোধিতার সামনে আজকে তৃণমূল কংগ্রেসকে পড়তে হয়েছে। সেজন্য তৃণমূল কার্যত বিধানসভাকে ভণ্ডুল করে দেবার, যেরকম পেগাসাসকে নিয়ে এসে বাদল অধিবেশন ভণ্ডুল করেছেন, তো সেরকম একটা স্থায়ী অস্থিরতা তৈরি করতে চাইছে তারা বিধানসভার মধ্যে। আর এ কারণেই মুকুল রায়কে চেয়ারম্যান করা হয়েছে, এ কারণেই বিভিন্ন নন ইস্যুকে তারা সামনে নিয়ে এসেছেন। আজকে সংখ্যাধিক্যের জোরে তারা যে কোনো বিল পাস করাতে পারে। কার্যত গত 10 বছরে পশ্চিমবঙ্গ বিধানসভায় যত বিল পাস হয়েছে, সেটা একটা ক্ষমতাকে বিকেন্দ্রীকৃত করতে পারে, সেটা পাওয়ারকে সেন্ট্রালাইজড করে দিয়েছে এবং সমস্ত জায়গার অটোনমি কার্যত ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বড় যে শিক্ষাক্ষেত্রে যে সামান্য অটোনমি ছিল, সেটাকে আজকে শেষ করে দেওয়া হয়েছে। আজকে সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এসে নতুন কি আর মানুষের সামনে উপহার দিতে পারবে? আমাদের দলে কে নির্বাচনের সময় খুব অ্যাক্টিভ ছিলেন, কে নেই, প্রশ্নটা এটা নয়। দেখুন, কিছু মানুষ মনে করেছিলেন যে তৃণমূল যাচ্ছে, বিজেপি আসছে। কিছু মানুষ মনে করেছিলেন, এবং তাদের যে পলিটিক্যাল ট্র্যাক রেকর্ড, তাতে অনেকের মনে হয়েছিল যে তারা ক্ষমতার অলিন্দে অনেক বেশি স্বচ্ছন্দ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বেঁচেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিপরীত পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে কংগ্রেসের মতো একটা শক্তিশালী দলকে ভেঙে একটা দল তৈরি করেছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে তৈরি করেছিলেন। এবং এটা একক কৃতিত্ব না বললেও, যদি কেউ সেটা বলতে অস্বীকার করেন,
কোনো দ্বিতীয় এমন ব্যক্তি ছিলেন না যে যাকে দেখে মানুষ কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসতে পারেন বা এত বড় ঝুঁকি নিতে পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই অসাধ্য সাধনটা করেছিলেন। তার তৈরি করা মঞ্চে কিছু মানুষ উঠে গিয়েছিলেন, তার নৌকোয় উঠে গিয়েছিলেন। সামান্যতম যখন দেখেছে নৌকো টলছে, এ নৌকো ডুববে, তখন তারাই প্রথম ঝাঁপ দিয়ে পড়েছিলেন। আজকে এমন বহু মন্ত্রী বিভিন্ন পদ অলঙ্কৃত করে আছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন 120-তে এসে আটকে যেত বা বিজেপি 120-তে পৌঁছে যেত, তাহলে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নৌকো থেকে নেমে পড়তেন। এই মানুষগুলোই আজকে আরো বেশি সোট চড়িয়ে বিজেপিকে আক্রমণ করছে। সুতরাং এই যে রাজনৈতিক দল, এটা তো রাজনৈতিক দল নয়, একটা প্ল্যাটফর্ম। তৃণমূল কংগ্রেসের মূল রাজনৈতিক দর্শন ছিল প্রথমে তৈরি হওয়ার সময় কংগ্রেস বিরোধিতা, সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। ক্ষমতায় আসবার পরে যেদিন দল জিতলো, সেদিন তাদের এই অবস্থানটা ডাইলিউটেড হয়ে গেল। তখন তাদের একমাত্র দর্শন হিসেবে দাঁড়ালো জো জিতা ও সিকান্দার, যে করে ভাবে জিততে। আর সেক্ষেত্রেই কিছু মানুষ ওদিক থেকে এদিকে এসেছেন। সবাই যেভাবে এসেছেন তা তো নয়, বহু মানুষ তৃণমূল থেকে এসে অত্যন্ত অ্যাক্টিভ আছেন। বহু বামপন্থী কর্মী আমাদের দলে যোগ দিয়েছেন, কেউ 10 বছর আগে দিয়েছেন, কেউ 15 বছর আগে দিয়েছেন। সিপিএম যখন ক্ষমতায় আছেন, নিচু স্তরের বহু বামপন্থী কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছেন। তারা বহু কষ্ট স্বীকার করেছেন, আক্রান্ত হয়েছেন, কিন্তু আমাদের দল ছেড়ে যাননি, তারাও এখনো অ্যাক্টিভ আছেন। এরকম একজন দুজন তো থাকবেই, কিছু অ্যাবারেশন তো থাকবেই। বহু মানুষ এসেই নিজেদের স্বঘোষিত নেতা করে ফেলেছে, দলও দরজা খুলেছে, তাদের কাজ করবার সুযোগ দিয়েছে, উপযুক্ত মর্যাদা দিয়েছে। মুহূর্তের মধ্যে, একদিনের মধ্যেই কেউ কেউ বুঝতে পেরে গেছেন যে বিজেপি দাঙ্গা লাগাতে চায়। একদিনের মধ্যেই বুঝে ফেললেন, ভোটের ঠিক ফল বেরোনোর কয়েক ঘন্টা আগে পর্যন্ত তিনি ছিলেন বিজেপির সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত। পরাজয়ের পরেই তিনি বুঝতে পারলেন বিজেপি শেষ। কোথাও কি তাহলে বিজেপি যে এনাদের দলে নিয়েছে, কোথাও কি বিজেপির তাহলে ভুল করেছে তাদের এই পদক্ষেপ? বা সেই সময় দেখা গেছে রোজই যোগদান পর্ব চলছে, যোগদান মেলা চলছে, তাহলে কি ভুল ছিল? যোগদান, যে মানুষগুলো সিপিএম কে ভোট দিয়েছিলেন তারাই তো তৃণমূলকে ভোট দিয়েছে। যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদের মধ্যে অনেক মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। আমরা তো কুমোরটুলি থেকে অর্ডার দিয়ে লোক নিয়ে আসতে পারবো না। এই সমাজের মধ্যে থেকে, এই রাজনৈতিক কর্মীদের মধ্যে থেকে আমাদের কাছে মানুষ আসবে। এর মধ্যে ঠিক ভুলের কোনো প্রসঙ্গই নেই। অনেকে আসতে চেয়েছিলেন, আমরা তো অনেককে আবার আসতে দেওয়া হয়নি, এরকমও ঘটনা আছে। অনেকে এসেছিলেন, তাদের পার্টি উপযুক্ত মর্যাদা দিয়ে সামনে এগিয়ে এনেছে। এবার তাদের সম্পর্কে মানুষ কি চিন্তা ভাবনা করছে, সেটা মানুষের উপরে আমরা ছেড়ে দিয়েছি। বিজেপি কোনো ব্যক্তি নির্ভর দল নয়, বিজেপি কোনো পরিবার নির্ভর দল নয়। আমার মনে আছে যখন প্রথম আমি রাজনীতি করা শুরু করি, তখন বিজেপি সেই নির্বাচনে আমরা 242টা আসনে সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। শ্রীমতী গান্ধীর মৃত্যুর পর আমরা 2টো আসন পেয়েছিলাম। তখন আমাদের দেখে বলা হতো আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির দিকে তাকিয়ে বলা হতো হাম দো হামারা দো, এ তো ফ্যামিলি প্ল্যানিং এর পার্টি। কিন্তু সেদিন আমরা বলেছিলাম আমরা এখানে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। 1% ভোট শেয়ার ছিল পশ্চিমবঙ্গে। বুদ্ধদেব বাবু বলতেন যে যাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। আমরা পার্টি অফিসে বসে চোখের জল ফেলেছি যে আমরা কোন অবস্থায় গেলাম। প্রত্যেকটা নির্বাচনে আমাদের কর্মীরা আপ্রাণ পরিশ্রম করত, লড়াই করত, প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে, এটা জেনেই যে তার জমানত বাজেয়াপ্ত হবে, পরাজয় নিশ্চিত। তারপরেও তারা তাদের জীবনের অনেক কিছু জিনিস ত্যাগ করে, যে নিজের অর্থ ব্যয় করে তারা পোস্টার লাগিয়েছেন, দেওয়াল লিখেছেন, মিটিং করেছেন। বহু কেন্দ্রীয় নেতৃত্ব, আজকে বলা হচ্ছে বহিরাগত, আমাদের এখানে স্ট্রিট কর্নার পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী করেছেন, লালকৃষ্ণ আদবানি করেছেন, বিজয় রাজে সিন্ধিয়া করেছেন, ডক্টর মুরলী মনোহর যোশী করেছেন। তো এই মাপের নেতৃত্ব বিভিন্ন সময় এসেছেন। কলকাতা কর্পোরেশনে নির্বাচনে বক্তৃতা করেছেন প্রার্থীদের হয়ে, বিধানসভায় করেছেন। তো তাদের কি রাজনৈতিক বোধ এটা ছিল না যে আমরা যেখানে যাচ্ছি সেখানে জমানত বাজেয়াপ্ত হবে? জেনেই তারা এসেছেন। তো আমাদের দল একটা বহমানতা। 1952 সাল থেকে আমাদের এই যাত্রা শুরু হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি।
শ্যামাপ্রসাদ মুখার্জি মারা যাবার পর রাতারাতি অবস্থার পরিবর্তন হয়ে যায় সামাজিক এবং রাজনৈতিক। বহু মানুষ আমাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে যত বিদ্বজ্জন ছিলেন, অনেককে কার্যত জোর করে কংগ্রেসে যোগদান করানো হয়। তারপর থেকে একটা পোলারাইজেশনের মধ্যে আমরা ছিলাম। সেই পোলারাইজেশন আমরা ভাঙতে পারিনি। এখনো আমরা কেরলের পোলারাইজেশন ভাঙতে পারিনি, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা পোলারাইজেশন ভেঙে দিয়েছি এবং ভেঙে এই জায়গায় এসেছি। এই লড়াইটা একদিনের নয়। এই লড়াইটা হঠাৎ অমিত শাহ এসেছেন, ভাষণ দিয়েছেন, আমরা সরকার করছি আর বিজেপি 77 সিটে পৌঁছে গেছে, এরকম নয়। একটা দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়া, একটা রাজনৈতিক দলের উত্থান পতন, বামেদের চূড়ান্ত পরাজয় এবং বামেদের সম্পর্কে মানুষের আস্থা সম্পূর্ণ উবে যাওয়া, এই বহু কারণের মধ্যে দিয়ে আজকে দল এখানে এসেছে। আমরা 90-এর দশকে 11.66% ভোট পেয়েছিলাম, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আবার আমাদের ভোট শেয়ার 6%-এ চলে এসেছিল। পরে নির্বাচনে তার থেকে কমে গিয়েছিল। আমরা যে ভোট পেয়েছিলাম 2014 সালে, আমরা 2016 সালে সেই ভোট শেয়ার ধরে রাখতে পারিনি, কিন্তু আবার আমরা 2019-এর নির্বাচনে আরেক জায়গায় পৌঁছেছি। কিন্তু আমরা যে প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশায় পৌঁছতে পারিনি। এটাও মনে রাখতে হবে যে কেউ যদি গাছের একদম উপর দিকে নজরটা রাখে তবেই সে মাঝখান পর্যন্ত পৌঁছতে পারে। আর মাঝখান পর্যন্তই উঠবো, গাছের মাঝামাঝি যাব, এই দৃষ্টি নিয়ে যদি কেউ গাছে উঠতে যায় সে নিচের দিকে থেকে যাবে। তো সেভাবে আমরা গেছি। এতে কিছু আমাদের কর্মীরা অত্যন্ত বেশি চার্জ ছিলেন, কিছু মানুষ বা ভোটাররা কিছু মানুষ হতাশ হয়েছেন ঠিকই, কিন্তু আমি যতদিন ধরে আছি এই দলেই আছি, কোনোদিন অন্য দলে যাইনি, মানে করিনি। তো এতে আমি হতাশ নই, এতে আমি কোনো হতাশ নই। এবং এই দল যখন 77টা আসন পেয়েছে, যখন আমাদের বিরোধী দলনেতা হয়েছে, চিফ হুইপ আমার কাছে আসছে চিফ হুইপ দেখা করতে, তার গাড়িতে, সেটা সরকারি গাড়ি চেপে, এটাও তো আমার কাছে একটা স্বপ্নের মতো। যে নির্বাচন করে ফিরে এসেছি, ফিরে আসবার পরে ভোটে কাউন্টিং হয়েছে, 1% ভোট পেয়েছি বিভিন্ন জায়গায়, আবার পরের দিন নেমে গেছি। তো আজকে যখন দেখছি সেটা হচ্ছে, নিঃসন্দেহে এটা আমাদের কাছে একটা আশাপ্রদ। অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা, এত ব্যস্ততার মধ্যে সময় দিলেন। অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন। নমস্কার। বেনারসির 3 অধ্যায়, রাজঘরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, সাহা টেক্সটাইল।